সবাইকে স্বাগত আমার চ্যানেল বাংলা জিএস2 A to Z এ। আজকে আমরা সাপ্লাই অন জিএসটির 4th ক্লাস শুরু করছি। আগের দিন আমরা পড়িয়েছিলাম শিডিউল এ সংক্ষিপ্তভাবে। তো আগের দিন বলেছিলাম যে শিডিউল এটা আমরা নেক্সট ক্লাসে ডিটেলে পড়ব, অ্যানালাইজ করব শিডিউল 1টাকে, ঠিক আছে? তো আমি শিডিউল 1টাকে আরেকবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, যাতে যখন শিডিউল 1টা আমি ডিটেলডে পড়াবো তো যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। তো শিডিউল 1 মেনলি হচ্ছে কনসিডারেশন ছাড়া যে সমস্ত ট্রানজ্যাকশান হয়। আমরা জানি যে জিএসটিতে সাপ্লাই হওয়ার একটা অন্যতম শর্ত হচ্ছে কনসিডারেশন, মানে কোনো কিছুর বদলে আমরা গুডস অথবা সার্ভিস প্রোভাইড করছি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আছে কোনো কনসিডারেশন না হলেও সেগুলো আমরা জিএসটির আন্ডারে ফেলি এবং সেগুলোকে কনসিডারেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি পেমেন্ট মানে আমরা কোনো ধরুন গুডস অথবা সার্ভিস দিচ্ছি, বদলে যাকে দিচ্ছি সে আমাদের ক্যাশে অথবা কাইন্ডে আমাদের কিছু পে করছে। এটা বলবো আমরা মোটামুটিভাবে কনসিডারেশন বলতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এই কনসিডারেশন না হলেও সেটাকে আমরা সাপ্লাই বলবো, এবং যে সাপ্লাই করবে তার জিএসটি সেলের আন্ডারে ঢুকে যাবে, মানে সেটাকে তার উপরে তাকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তো কোন কোন ক্ষেত্রে মোটামুটি আমরা জানবো এখন সংক্ষিপ্তভাবে, যে কোন কোন ক্ষেত্রে কনসিডারেশন না হলেও আমরা সেগুলো জিএসটি ধরতে পারি। এক হচ্ছে পার্মানেন্ট ডিসপোজাল অফ গুডস, মানে এটা বলতে নর্মালি এটা জেনে রাখুন, পার্মানেন্ট ডিসপোজাল অফ গুডস, এটা এখন আরও ডিটেলটা পড়বো। এর আগের ক্লাসে একটু বলেছিলাম, জাস্ট এটা একটা রিভিউ করে দিচ্ছি আমি। সাপ্লাই গুডস অর সার্ভিস টু পার্সোনাল অর ডিস্টিংক্ট পার্সন অর রিলেটিভ, মানে ধরুন কোনো আত্মীয়, এবং ডিস্টিংক্ট পার্সন মানে হচ্ছে বোঝাবো, এখন আরও ডিটেলে যখন যাব বোঝাবো। তো প্রথমে হচ্ছে পার্মানেন্ট ডিসপোজাল অফ গুডস, তারপর হচ্ছে সাপ্লাই গুডস আর সার্ভিস টু রিলেটিভ অথবা ডিস্টিংক্ট পার্সন। থার্ড পয়েন্ট হচ্ছে সাপ্লাই অফ গুডস টু হিজ এজেন্ট, মানে কোনো সাপ্লায়ার তার গুডস এজেন্টকে সাপ্লাই করছে, সেটাও আমরা শিডিউল 1-এর আন্ডারে আনবো। উইদাউট কনসিডারেশন জিএসটি আন্ডারে চলে আসবে ওটা। আর হচ্ছে ইম্পোর্ট অফ গুডস অথবা সার্ভিস কোথায়, ফ্রম রিলেটিভ পার্সন, মানে কোনো রিলেটিভ পার্সন থেকে আমরা কোনো ইম্পোর্ট করছি। ইম্পোর্ট কখন বলবো, যে আমরা যখন ইন্ডিয়ার বাইরে থেকে আমরা ইম্পোর্ট করব তখন সেটাকে আমরা ইম্পোর্ট বলবো, ইন্ডিয়ার বাইরে থেকে যখন জিনিস আসবে। এখন আমরা শিডিউল 1-এর ফার্স্ট পয়েন্ট, এটাকে একটু ডিটেলে পড়ব। শিডিউল 1-এর ফার্স্ট পয়েন্টটা যেটা ছিল, পার্মানেন্ট ট্রান্সফার অফ গুডস অফ বিজনেস অ্যাসেট, মানে কোনো ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে বা বিক্রি করে দিচ্ছে কোনো জিনিস পার্মানেন্টলিভাবে, এই পয়েন্টটা শিডিউল 1-এ আমরা পড়ব। কিন্তু এর জন্য কোনো পয়সা নিচ্ছে না, মানে কোনো কনসিডারেশন হচ্ছে না। তা সত্ত্বেও এটা যে কোম্পানি বা অ্যাসোসিয়েশন যে এটা ডিসপোজাল করছে তার সেল বা ইনকাম হিসাবে দেখানো হবে, অথচ কোনো কিছু পাচ্ছে না। কীরকম বলছে, এনি কাইন্ড অফ ডিসপোজাল অর ট্রান্সফার অফ বিজনেস অ্যাসেটস মেড বাই অ্যান এন্টিটি অর পার্মানেন্ট বেসিস। তাহলে ফার্স্ট পয়েন্ট কী আছে, পার্মানেন্ট হতে হবে, মানে টেম্পোরারি না, এরকম যে কিছু দিনের জন্য দিচ্ছি আবার নিয়ে নিচ্ছি, তাহলে হবে না। পার্মানেন্ট বেসিস জিনিসটা বিক্রি করতে হবে বা দিয়ে দিতে হবে, উইদাউট কনসিডারেশন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে উইদাউট কনসিডারেশন, মানে কোনো কিছু এক্সচেঞ্জের পরিবর্তে, তাহলে সেটাকে আমরা সাপ্লাই বলবো। তাহলে ফার্স্ট পয়েন্ট পার্মানেন্ট বেসিস হবে, দ্বিতীয় হচ্ছে উইদাউট কনসিডারেশনস হবে, ঠিক আছে? However, it is important to note that provision would apply if input tax availed on such assets. মানে ধরুন আমি কোনো মে 2024-এ কোনো আমি গুডস কিনেছি এবং সেটা রিটার্ন 3B বলার আগে আমি সেই ইনপুট ট্যাক্সটা কী করেছি, অ্যাভেল করে নিয়েছি, মানে আমি নিয়ে নিয়েছি। তারপরে যদি আমি মালটা বিক্রি করি সেটা কিন্তু এই কন্ডিশনের মধ্যে আসবে না, কারণ যদি আমি ইনপুট ট্যাক্সটা না নিই এবং তারপরে যখন বিক্রি করি তার ক্ষেত্রেই সেটাকে আমরা
সাপ্লাই অন জিএসটির আন্ডারে আনতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে পার্মানেন্ট ট্রান্সফার অফ অর ডিসপোজাল অফ বিজনেস অ্যাসেটস হচ্ছে উইদাউট কনসিডারেশনস, এইগুলো যখন আমরা কি বলবো, এটাকে আমরা সাপ্লাই অন জিএসটি আন্ডারে আনতে গেলে কয়েকটা কন্ডিশন ফুলফিল করতে হবে। এই কন্ডিশনগুলো আমি এখন আপনাদের এক এক করে পড়াবো। এখন আমরা শিডিউল 1-এর কয়েকটা পয়েন্ট দেখব, যেটা ট্রান্সফার অফ গুডস উইদাউট কনসিডারেশন হলেও তাকে আমরা সাপ্লাই বলতে পারবো। প্রথম কথা, 3টে কন্ডিশন আছে যেটা আগে আমি পড়ালাম। প্রথম কন্ডিশন হচ্ছে ট্রান্সফার অফ গুডস হতে হবে এবং অ্যাসেটস হতে হবে। মানে আমরা যেটা ট্রান্সফার করছি সেটা তার অ্যাসেটস হতে হবে। সে যে রেগুলার যেটা বিজনেস করছে আইটেমটা নিয়ে, সেই আইটেমটা যদি সে ট্রান্সফার করে সেটা হবে না, পার্মানেন্ট অ্যাসেটস হতে হবে। মানে কোম্পানির অ্যাসেটস যদি ট্রান্সফার হয় উইদাউট কনসিডারেশন, তবে তাকে আমরা সাপ্লাই বলতে পারবো। সেকেন্ড হচ্ছে কি পার্মানেন্ট বেসিস। পার্মানেন্ট বেসিস মানে একদম সম্পূর্ণরূপে ওটা আমরা ট্রান্সফার করে দিচ্ছি বা বিক্রি করে দিচ্ছি উইদাউট কনসিডারেশন। এগুলো সবগুলোই উইদাউট কনসিডারেশন। কনসিডারেশন হলে তাহলে তো এমনি জিএসটি আন্ডারে চলে আসছে। কিন্তু আমরা এই অ্যানালাইসিস শিডিউল 1টা কী জন্য পড়াচ্ছিলাম, যে কিছু কিছু আছে যেগুলো শিডিউল 1-এ বলছে যেগুলো জিএসটির নিয়ম না মেনেও সেগুলো সেল হিসাবে আমরা দেখাতে পারি বা সাপ্লাই হিসাবে দেখাতে পারি। তার ফার্স্ট পয়েন্ট হচ্ছে সাপ্লাই উইদাউট কনসিডারেশন। তা সাপ্লাই উইদাউট কনসিডারেশনের মধ্যে প্রথমটা আমরা বলেছিলাম যে ট্রান্সফার অফ গুডস। তা ট্রান্সফার ফার্স্ট পয়েন্টটা হচ্ছে একটা অ্যাসেট হতে হবে। দ্বিতীয় হচ্ছে পার্মানেন্ট বেসিস, মানে সেটা ফেরত নেওয়া যাবে না। তৃতীয় হচ্ছে যে অ্যাসেটসটা আমরা ট্রান্সফার করছি সেখানে যেন ইনপুট ট্যাক্স থাকে। ইনপুট ট্যাক্স যদি অ্যাভেল না হয় তাহলে কিন্তু সেটাকে আমরা সাপ্লাই হিসাবে বলতে পারবো না। ঠিক আছে, আর সাপ্লাই যতক্ষণ না বলতে পারবো ততক্ষণ কোম্পানি সেল হিসাবে যোগ হবে না, কোম্পানি রেভিনিউ হিসাবে যোগ হবে না। ঠিক আছে, এখন আমরা দুটো উদাহরণের মাধ্যমে বুঝবো যে কীভাবে গুডস ট্রান্সফার করায় উইদাউট কনসিডারেশনের মধ্যে আমরা কখন সাপ্লাই নেব কখন সাপ্লাই নেব না। তো ফার্স্ট উদাহরণটা বলছে ধূপ তার পুরানো ল্যাপটপ কী করেছে, ইউজ ল্যাপটপ, বিজনেসে সে কতগুলো ল্যাপটপ ইউজ করে, তার মধ্যে একটা ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছে ফ্রি অফ কস্ট। ঠিক আছে, এবং সেই ল্যাপটপের ওপরে ইনপুট ট্যাক্স পাওয়া যায়। ঠিক আছে, কারণ আমরা জানি বিজনেসে কোনো যদি আমরা ল্যাপটপ বা কম্পিউটারে সেগুলো আমরা ইনপুট ট্যাক্স পাই। তো এইটা একটা হচ্ছে সাপ্লাইয়ের উদাহরণ। এবং এই যে ল্যাপটপটা দিল এটা তার বিক্রি হিসাবে দেখাতে পারে বা তার ইনকামের সাথে যোগ হতে পারে। কেন, এখানে ফার্স্ট পয়েন্ট দেখুন কি বলেছে, ধ্রুবস গিভ ইস ওর ল্যাপটপ। ল্যাপটপ মানে আমরা জানি কোনো বিজনেসে অ্যাসেটস, কী করেছে ইন ইজ বিজনেস, তাহলে বিজনেসে অ্যাসেট ফ্রেন্ডকে দিয়েছে কত, ফ্রি অফ কস্টে। ফ্রি অফ কস্ট মানে কনসিডারেশন হয়নি। ঠিক আছে, আর এখানে কি হয়েছে, ইনপুট ট্যাক্স আছে, মানে প্রত্যেক কটা কন্ডিশন ফুলফিল হয়েছে। এক হচ্ছে বিজনেসের পার্মানেন্ট ট্রান্সফার হয়েছে অ্যাসেটসের, দ্বিতীয় হচ্ছে কোনো কনসিডারেশন হয়নি, আবার কি হচ্ছে ইনপুট ট্যাক্সও আছে। তাহলে এটাকে আমরা একটা সাপ্লাই বলতে পারবো। সেকেন্ড পয়েন্ট দেখছি আমরা, সেকেন্ড উদাহরণ বলছে ডিলার অফ এয়ার কন্ডিশন পার্মানেন্টলি ট্রান্সফার দ্য মোটর ভেহিকেলস। কী দিচ্ছে সে, মোটর ভেহিকেলস ফ্রি অফ কস্ট। তাহলে একটা ডিলারের কাছে যে এয়ার কন্ডিশন বিক্রি করে তার একটা গাড়ি আছে, তা গাড়িটা তার কাছে অ্যাসেট বিজনেসে, কিন্তু কি বলছে আইটিসি অন দ্য মোটর ভেহিকেল ইজ ব্লকড। আমরা জানি যে যেখানে আমরা মোটর ভেহিকেলসে কোনো আইটিসি পাই না যতক্ষণ না মোটরের ব্যবসা করি, তাই কী ব্যবসা করছি, এয়ার কন্ডিশনের ব্যবসা করছে, বিক্রি কী করছে মোটর ভেহিকেলস। তাহলে মোটর ভেহিকেলসের ইনপুট ট্যাক্সটা তার কাছে ব্লক, সে পাবে না। তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের যেটা গেল যে যতক্ষণ আমরা ইনপুট ট্যাক্স পাবো ততক্ষণ সেটা আমরা কী বলো কনসিডার হিসাবে গণ্য করতে পারি না।
তাহলে এখানে যদি ফিতেও দিচ্ছে, বিজনেস অ্যাসেটসও দিচ্ছে, কিন্তু কি দিতে পারছে না, ইনপুট ট্যাক্স নেই। যদি ইনপুট ট্যাক্স না থাকে তাহলে সেটাকে আমরা সাপ্লাই হিসাবে গণ্য করতে পারি না। তাহলে এই ফার্স্ট উদাহরণ থেকে আমরা দেখলাম যে তিনটে কন্ডিশনই ফুলফিল হয়েছে, আর সেকেন্ডটা দিলাম যে দুটো কন্ডিশন ফুলফিল হয়েছে কিন্তু একটা কন্ডিশন ফুলফিল হয়নি, তার সত্ত্বেও এটাকে আমরা কি বলবো, সাপ্লাই হিসাবে বলতে পারবো না এবং ইনকামের সাথে যোগ করতে পারবো না। এবারে আমরা শিডিউল 1 এর সেকেন্ড পয়েন্ট পড়ব। শিডিউল 1 এর সেকেন্ড পয়েন্টে কি বলছে, বলছে সাপ্লাই বিটুইন রিলেটেড পার্সন অর ডিস্টিংক্ট পার্সন, সাপ্লাই অফ গুডস অর সার্ভিস অর বোথ বিটুইন রিলেটেড পার্সন অর ডিস্টিংক্ট পার্সন of specified section 25 will qualify as supply even made without consideration provided it made with in course of or furtherance of business। মানে কি, আমরা শিডিউল 1 এ কি বলেছিলাম যে সাপ্লাই হবে উইদাউট কনসিডারেশন সেগুলো আমরা সাপ্লাই হিসাবে গণ্য করব কখন, আমরা জানি কোনো জিএসটি আন্ডারে, অ্যাক্টের আন্ডারে যদি সাপ্লাই কনসিডারেশন আন্ডারে না হয় তো সেটাকে আমরা সাপ্লাই বলতে পারবো না। কিন্তু শিডিউল 1 এ কতগুলি বলা হয়েছে, লিস্ট দেওয়া হয়েছে, যেগুলোর ক্ষেত্রে যদি কনসিডারেশন নাও হয় সেক্ষেত্রেও আমরা সেগুলোকে সাপ্লাই বলবো। তার মধ্যে একটা পয়েন্ট আগে পড়লাম, সেকেন্ড পয়েন্ট পড়ছি আমরা কি, রিলেটেড পার্সন অথবা ডিস্টিংক্ট পার্সন। এগুলো আমরা ডেফিনেশনে একটু পরেই আসবো যে রিলেটেড পার্সন অথবা ডিস্টিংক্ট পার্সন কাকে বলে। এদেরকে যদি আমরা কোনো সার্ভিস প্রোভাইড করি অথবা গুডস প্রোভাইড করি কোনো কিছু ছাড়াই, মানে কোনো ক্যাশ বা কাইন্ড কিছুই ছাড়া, তাহলে এগুলো জিএসটির আন্ডারে আসবে, কিন্তু শর্ত হতে হবে সেটা বিজনেসের ক্ষেত্রে এবং বিজনেসের বৃদ্ধির ক্ষেত্রে যাতে এই সাপ্লাইটা হয়। ঠিক আছে, এখন আমরা জানবো যে রিলেটেড পার্সন কাকে বলে। এ পার্সন হু ইজ আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যানাদার পার্সন ইজ কল্ড এ রিলেটেড পার্সন। মানে ধরুন কোনো পার্সন যদি অন্য কোনো পার্সনের ওপরে জোর খাটাতে পারে বা কিছু চাইতে পারে যেটার বদলে সে কিছু দেবে না, তো এরকম পার্সনকে আমরা রিলেটেড পার্সন বলবো। যেমন ধরুন কোনো ফ্যামিলির সেম মেম্বার, ভাই বোন স্ত্রী, এদের মধ্যে যেমন কোনো জিনিস আদান প্রদান হয় অন্য কিছুর পরিবর্তে ছাড়াও, তখন তাকে আমরা রিলেটেড পার্সন বলতে পারি। এছাড়া কোনো গ্রুপ অফ কোম্পানিসের যদি তার আন্ডারে সাবসিডারি গ্রুপ অফ কোম্পানিস থাকে সেগুলোকেও রিলেটেড পার্সন আমরা বলতে পারি। তারপরে কি হচ্ছে, আন্ডার জিএসটি ল ভেরিয়াস ক্যাটাগরিজ অফ রিলেটেড পার্সন হ্যাজ বিন স্পেসিফাইড। এছাড়া আরও অনেক রকম রিলেটেড পার্সন আছে জিএসটির আন্ডারে। ঠিক আছে, তার টার্ম রিলেটেড হ্যাজ বিন ডিফাইন ইট এক্সপ্লেনেশন টু সেকশন 15। আমরা এখন সেকশন 15 পড়ব, তখন আরও ডিটেলে রিলেটেড পার্সনটা আরও জানবো। এখন আমরা এই যে রিলেটেড পার্সন আরও কত প্রকার আছে সেটা একটা ছবির মাধ্যমে বা ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখব। এখন আমরা দেখব যে কোন কোন পার্সনকে আমরা জিএসটি আন্ডারে রিলেটেড পার্সন বলতে পারি, লিগালি অথবা পার্সোনালি। ফার্স্ট পয়েন্ট আছে দেখুন, সাচ পার্সন আর অফিসার্স অর ডিরেক্টর অফ দ্য ওয়ান অ্যানাদার বিজনেস। মানে কি, মানে ধরুন দুটো ব্যক্তি আছে, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কোম্পানির কোনো অফিসার বা ডিরেক্টর এবং সেই ব্যক্তির উপর প্রভাব খাটাতে পারে, এবং উল্টো ক্ষেত্রেও সেই ডিরেক্টর বা অফিসারের ক্ষেত্রেও অন্য ব্যক্তি যদি প্রভাব খাটাতে পারে তাহলে পরস্পরকে আমরা রিলেটেড পার্সন বলবো। 2 নম্বর দেখুন, সাচ পার্সনস আর লিগালি রেকগনাইজ পার্টনার্স। মানে ধরুন কোনো ব্যবসা খোলা হলো, ব্যবসায় 2 জন বা 3 জন যাই হোক পার্টনার হলো, এবং একজন অন্যজনের উপর প্রভাব খাটায় বা অন্যজনের উপর প্রভাব খাটাতে পারে, তো সেক্ষেত্রে এই যে পার্টনাররা আছে ব্যবসা পরস্পরকে আমরা রিলেটেড পার্সন বলতে পারি। থার্ড, সাচ পার্সন আর এমপ্লয়ার আর এমপ্লয়ি। দেখুন আমরা এমপ্লয়ার এমপ্লয়ির মধ্যে জানি, এমপ্লয়ার মানে মালিক আর এমপ্লয়ি মানে হচ্ছে কাজ করে। তো কখনো কোনো এমপ্লয়াররা নিজের জোর খাটাতে পারে এমপ্লয়ির ওপরে, কখনো কোনো এমপ্লয়িও প্রভাব ফেলতে পারে
সে টাকা বাড়ানোর কথা বলতে পারে বা অন্যান্য সুযোগ সুবিধা চাইতে পারে, সেটা এমপ্লয়ের ক্ষেত্রে একটা জোর খাটানোর মতো ব্যাপার আছে। এই যে পরস্পর নিজেদের মধ্যে জোর খাটানোর ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমরা তাকে রিলেটেড পার্সন বলতে পারি। ফোর্থ পয়েন্ট কি বলছে, ওয়ান অফ দেম কন্ট্রোলস আদার্স। এছাড়া এইখানে তিনজন যে ওপরে যে তিনটে বুঝলাম, যে কেউ যার করে ওপরে জোর যদি খাটাতে পারে, সেক্ষেত্রে আমরা তাকে রিলেটেড পার্সন বলতে পারি। পাঁচ নম্বর পয়েন্ট দিয়ে বলছি আমরা, এ থার্ড পার্সন কন্ট্রোলস বোথ অফ দেম। দেখুন উপরে যে তিনটে উদাহরণ পড়ালাম আমরা, এই যে দুটো ব্যক্তি ছিল এবং তাদেরকে যদি অন্য কোনো থার্ড ব্যক্তি প্রভাব খাটাতে পারে, সেই থার্ড ব্যক্তিকে আমরা অন্য দুটো ব্যক্তির রিলেটেড পার্সন বলতে পারি। 6 নম্বর পয়েন্ট, সাচ পার্সনস টুগেদার কন্ট্রোল বোথ অফ দেম। মানে কি, ধর অন্য দুটো যে ব্যক্তি যদি সাচ পার্সনকেও কন্ট্রোল করতে পারে, এই থার্ড ব্যক্তিটাকে অন্য দুটোর ব্যক্তির রিলেটিভ পার্সন আমরা বলতে পারবো। 6 নম্বর হচ্ছে সাচ পার্সন আর মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি। কোনো ব্যক্তি যদি কোনো ফ্যামিলি মেম্বার হয়ে থাকে, এক্ষেত্রে মানে এই যে ধরুন দুখানা ব্যক্তি এমপ্লয় তাদের কোনো পার্সোনাল ফ্যামিলি মেম্বার আছে, তারা যদি ওই দুজনের ওপরে জোর খাটাতে পারে, সেক্ষেত্রে এই থার্ড পার্সনটাকে আমরা সেই ফ্যামিলির একটা মেম্বার বলবো এবং তাকে রিলেটেড পার্সন হিসাবে আমরা মনে করে নেব। আর কি বলছে লাস্ট পয়েন্ট, ওয়ান অফ দেম ইজ সোল এজেন্ট অফ আদার্স। মানে কোনো ব্যবসায় যদি কোনো এজেন্ট থাকে, ঠিক আছে, সেই ব্যবসায় ক্ষেত্রে সেই এজেন্টকেও আমরা রিলেটেড পার্সন বলতে পারি। তো আজকে ফোর্থ ক্লাস আমাদের এতটুকুই থাকলো। আমার যদি পড়ানো ভালো লাগে, যদি আমার পড়ানো দিয়ে আপনাদের কোনো মনে হয় উপকার হচ্ছে, বা কোনো যদি আপনাদের সাজেশান থাকে আর কিভাবে পড়ালে আপনাদের আরও বেশি ভালো বুঝতে সুবিধা হবে এবং আপনারা উপকৃত হবেন, তো আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও মোটিভেট হয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। ধন্যবাদ।